শৈলী অল্প কিছু মুখে দিল। ওইদিকে বাসর ঘরও সাজানো হয়ে গেছে। রাতও বাড়ছে। ঘড়িতে কাটা তখন 12টার ঘরে। মেহমানরা অনেকে বিদায় নিয়েছে। মরিয়ম বেগমের কথায় গোলাপ তাড়াহুড়ো করে রুমে এলো। সে এসে দাঁড়াতেই আবার ডাকল পড়ল তার। সে পুনরায় ছুটতে ছুটতে চলে গেল। মিনিটের দশকের মধ্যে আঁচলে হাত মুছতে মুছতে এসে দাঁড়াল। মুখে বোকা বোকা হাসি। একই রকম সাজে দুটো বউ দাঁড়িয়ে আছে। বাড়ি আসার পর মরিয়ম বেগম সবার সাথে নতুন বউদের পরিচয় করিয়ে দিয়েছে। গোলাপ তাদেরকে রুমে রেখে এলো। শশী, শৈলী আলাদা আলাদা রুমে ঢুকে হতবাক। অসম্ভব সুন্দর করে সাজানো পুরো রুম। কি নেই, ফুল, বেলুন, ছোট ছোট সুগন্ধি প্রদীপ সহ আরও কত কি। তারা রুমে যাওয়ার আধা ঘণ্টা পরে উৎস আর উদয় বাড়ি ফিরল। সবার সাথে টুকটাক কথা বলে রুমের দিকে যেতে গেলে মরিয়ম বেগম বললেন খেয়ে যেতে। বেসিনে হাত ধুয়ে খেতে বসলেও উদয় বারবার তাকাচ্ছিল রুমের দিকে। ছোট ছেলের মনের কথা খুব সহজে ধরে ফেললেন উমাউর সাহেব। জানালেন, শৈশী খেলেও শশী খায়নি। শশী খায়নি শুনে উৎসের হাত থেমে গেল। ভেবেই নিল তার উপর রাগ করে শশী রাতে খায়নি। দুপুরে ওদের পাশাপাশি খেতে দিলে শশী একদানা ভাতও মুখে তোলেনি। রাগে ফোঁস ফোঁস করছিল বিধায় সেও আগ বাড়িয়ে কিছু বলেনি। কারণ কিছু বললেই শশী রাগে জেদে চেঁচিয়ে উঠত এবং তার পালানোর গোপন খবরটাও হাটে হাড়ি ভাঙার মতো অবস্থা যেত। এর চেয়ে তাকে তার মতো ছেড়ে দিয়েছিল। তখন অসংখ্য মানুষের ভিড় থাকলে বন্ধ রুমে কেউ থাকবে না। অর্থাৎ এবার তাকে শায়েস্তা করাই যায়। একথা ভেবে সে এক প্লেটে জনের খাবার নিয়ে রুমের দিকে পা বাড়াল। তাকে খাবার নিয়ে যেতে দেখে উদয় দাঁত বের হাসল। তারপর সেও প্লেট হাতে ছুটল নিজের রুমের দিকে। তাদের যেতে দেখে উপস্থিত সকলে মুখ টিপে হাসল। এরপরের কাহিনী তো সবার জানা। ওয়াশরুমের দরজায় পরপর কয়েকবার নক পড়তেই শশীর ভাবনায় ছেদ ঘটল। চমকেও উঠল। উৎস ডাকছে। কতক্ষণ ধরে এভাবে দাঁড়িয়ে আছে কে জানে। সে দ্রুত পোশাক বদলে চুলে তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলো। উৎসকে দাঁড়িয়ে থাকতে দেখে পাশ কাটিয়ে যাওয়ার আগে এলোমেলোভাবে পরা শাড়ির আঁচলে টান খেল। ঘুরে তাকাল। তারপর কিছু বলার আগেই হেঁচকা টানে উৎসের বুকে হুমড়ি খেয়ে পড়ল। নাকে বাড়ি খেল। ব্যথা পেল। ব্যথাতুর শব্দ আপনা আপনিই বেরিয়ে এলো। উৎস তখন মৃদু হেসে তাকে প্রশস্ত বুকের সাথে চেপে ধরে ফিচেল হেসে বলল, কে যেন বলেছিল আমি স্পর্শ করলে মারা যাবে। এখন দেখি আমার স্পর্শে কারো কারো রূপ লাবণ্য ঝরে পড়ছে। চোখে ধাঁধা লেগে যাচ্ছে। এলোমেলো শাড়িতে নিজের সংযম ধরে রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। উফফো, ছাড়ুন না, অসহ্য লাগছে কিন্তু। ছাড়ার জন্য ধরেছি নাকি? ভালো লাগছে না আমার। লাগার কথাও নয়। তাকাও আমার দিকে। তোমার ভাষ্যমতে আমি কাউকে ভালোবাসতে পারবো না, রাইট? একথা শুনে শশী শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়াতে চাইলে উৎস দ্রুত গতিতে তাকে দেওয়ালের সাথে আটকে ধরল। তারপর এক হাতে চুলের তোয়ালে খুলে নিল। ভেজা চুলে নাক ডুবাল। তারপর নববধূর ভেজা কপাল, কম্পিত দুচোখের পাতা, গাল, মৃষণ চিবুক ও থুতনির ভাজে ঠোঁট ছুঁয়ে বলল, এখনও প্রত্যাখ্যান? বিরক্ততে মুখ ফিরিয়ে রেখেছিল শশী। কথা না বলার পণ করেছে। কিন্তু উৎস যেন নাছোড়বান্দা, তাকে কথা বলিয়েই ছাড়বে। অগত্যা সে জবাব দিল, কারণ আপনি খুব খারাপ, পাষাণ, বর্বর, নিজের মর্জিতে চলা মানুষ। দুটো ভালো কথা অবধি বলতে পারেন না। যে মানুষ তার পার্সোনাল এর সাথে খারাপ ব্যবহার করে সে বউয়ের সাথে কি করবে ধারণা হয়ে গেছে। কি ধারণা হয়েছে? বউকে ভালোবাসতে পারবো না? না, পারবেন না, কারণ আপনার মন নেই। মন থাকলেও দয়া মায়া নেই। যার মনে সামান্যতর দয়া মায়া নেই সে কিভাবে ভালোবাসবে? কিভাবে ভালোবাসবো সেটা আজকে থেকে না হয় আমার উপরে ছেড়ে দাও। আজ আঙ্গুল তুলছ, কাল না ভালোবাসার তাপে নিজেই অতিষ্ঠ হয়ে যাও। তাছাড়া এখন সম্পর্ক বদলেছে, অধিকারবোধও বেড়েছে, তাই আগের কথা উঠিও না। কেন উঠাব না? যা করেছেন তা বলবো না। উহুম বলবে না, কারণ আগে ছিলাম অফিসের বসো আর এখন তোমার একান্ত ব্যক্তিগত পুরুষ। তফাৎ তো আছেই, তাই না? স্বার্থ হাসিল করে এখন মিষ্টি মিষ্টি কথা আওড়ানো হচ্ছে। ভেবেছেন কিছুই বুঝবো না আমি? আজই আমি ওই বাড়িতে চলে যাব। থাকব না আপনার সাথে, করব না আপনার সংসার। একথা শুনে উৎস কেবল মুচকি হাসল। কি যে চমৎকার সেই হাসি! কথা ভুলে তাকিয়েই রইল শশী। এর আগেও হাসতে দেখেছে, তবে এত কাছ থেকে নয়। তাকে এভাবে তাকাতে দেখে উৎস তার নাকটা টেনে দিয়ে বলল, চেষ্টা করে দেখো, যেতে পারলে যেও। তবে হ্যাঁ,
পূর্বের ঘটা প্রতিটা ঘটনা মাথা থেকে স্কিপ করে ফেল। ছাড় পাবে না। না, আমি ছাড়ব তোমায়। আমার সাথে নিজেকে মানিয়ে নাও। মেনে নাও আমাদের বিয়েটা। এই আমি, আমার ছোঁয়া, পুরো আমিটাতে নিজের করে বুঝে নাও। নিজের নামের মতো আমার জীবনের চাঁদ হয়ে ভালোবাসা বিস্তার করো। চুপ কেন? কিছু বলছি তো নাকি? বলুন, শুনছি। অন্যদিকে তাকিয়ে কথা বলছো কেন? জোর করে ছুঁয়েছি তাই এত রাগ? এত অভিমান? এখন কি কান ধরে সরি বলতে হবে নাকি গোলাপ নিয়ে হাঁটু গেড়ে ভুল স্বীকার করতে হবে? গতরাতে যা যা হয়েছে এজন্য আমি কিন্তু এখনও অনুতপ্ত নই। আমার বউ আমি ছুঁয়েছি, হাজারবার ছুব। আর আমি কখনো ভদ্র সভ্য পুরুষ ছিলাম না, হতেও পারবো না। এখন চুল শুকিয়ে একটু ঘুমিয়ে নাও। আর হ্যাঁ, আজ অফিসে যেতে হবে না, কিন্তু কালকে থেকে কোনো ছাড় নেই। একথা বলে শুকনো তোয়ালে শশীর হাতে ধরিয়ে দিয়ে ভেজা তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল সে। শশী শাড়িটা কোনোমতে গায়ে জড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল। তারপর সত্যি সত্যি ঘুমের দেশে পাড়ি জমাল। উৎস ফ্রেশ হয়ে এসে ঘুমন্ত বউকে দেখে হাসল। নিঃশব্দে এগিয়ে এসে ধরতে গিয়েও থমকে গেল। এখন ধরলে আবার ঘুম ভেঙে যাবে। সারারাত ঘুমাতে পারেনি, এখন একটু ঘুমাক। নয়তো দেখা যাবে অসুস্থ হয়ে গেলে আরেক বিপদ। একথা ভেবে সে চুল মুছে বেকনিতে তোয়ালে মেলে দিয়ে জগিংয়ের জন্য তৈরি হল। পুরোপুরি তৈরি হয়ে শশীর কপালে আলতো করে আদর এঁকে বিড়বিড় করে বলল, ভালোবাসা বোঝে না। ভালোবাসার চাহনি বুঝে না। ভালোবাসার স্পর্শ বোঝে না। আগলে রাখা বোঝে না। হারানোর ভয়ে কাতরতা বোঝে না। সে আবার আসছে ভালোবাসার লোকচার দিতে। ফাজিল বউটার মুখে আর কত কি যে শুনতে হবে। বাঁচিও মাবুদ। একথা বলে সে দরজা বাইরে থেকে আটকে দিয়ে চলে গেল। তখন শশী মুখ ভেঙচি কেটে পাশ ফিরে শুতে শুতে বিড়বিড় করে বলল, ওসব ছাইপাশ ঠিকই বুঝি এতদিন ধরা দেইনি, দিবও না। কারণ ভালোবাসি বলার থেকে শোনায় শান্তি বেশি। সময় যেন বহমান স্রোতের ঢেউ, টুকটুক করে এগোতেই থাকে আপন গতিতে। দেখতে দেখতে তাদের বিয়ের প্রায় ৩ সপ্তাহ পেরিয়ে গেছে। এই ৩ সপ্তাহে রেহমান বাড়িতে নিত্যদিন এমন কিছু ঘটনা ঘটেছে না হেসেও পারা যায় না। টুইনদের নিয়ে ভুলকাজ বেশি করে গোলাপ। সে গুলিয়ে ফেলে, তার নাকি দুচোখ ধাঁধিয়ে যায়। তাই কথা বলতে গেলে আগে শুধায়, আপনি ক্যাডা? দিনে ২ বোনকে কতবার যে নতুন করে নিজের পরিচিত দিতে হয় হিসাব নেই। তবে তারা রাগ করেন না, মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে। শুধু গোলাপ নয়, মাঝে মাঝে শৈলী, শশীকে পাশাপাশি দেখে উদয়েরও ভুল হয়ে যায়। গুলিয়ে ফেলে কোনটা তার বউ, কোনটা বড় ভাবি বা শালী। যখন ধরতে পারে না তখন মাথা চুলকায়, বোকা বোকা হাসে। তারপর কাব্যিক সুরে বলে, কে গো তুমি সুন্দরী ললনা? আমার ভাইয়ের জান, নাকি আমার কলিজার আধখান? তার এ কথা শুনে উপস্থিত সকলের মাঝে দমফাটা হাসির রোল পড়ে। স্বামীর কাণ্ডে শৈলী খুব লজ্জা পায়। লাজুক মুখে দ্রুত স্থান ত্যাগ করে। উমাউর সাহেব যখনই বাড়ি ফিরেন হাতে কিছু না কিছু নিয়ে আসেন। এনে শৈলী, শশী যাকেই সামনে পান তার হাতেই ধরিয়ে দেন। এ বাড়িতে মাত্র ২টো মানুষ যারা শৈলী আর শশীকে চিনতে পারে, এক উৎস আর উমাউর সাহেব। টুইনদের রোজকার কাণ্ডে সবাই বিরক্ত হলেও উনি খুব মজা পান। হাসতে হাসতে গড়াগড়িও খান। এমনকি জানিয়েছেন, উনার ভীষণ শখ, যমজ ছেলেদের ঘরে যমজ নাতি নাতনিরা হোক। যমজের মেলা বসুক উনার বাড়িতে। আর সেই মেলা প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকুক। এবং প্রতিটা চ্যানেলে সেই খবর সম্প্রচার করা হোক। আর উনি সেই খবর দুচোখ ভরে দেখবেন, গর্ব করবেন। স্বামীর কথা শুনে মরিয়ম বেগম দীর্ঘশ্বাস চাপেন। ছোট থেকেই উনি উৎস, উদয় কখনো জোড়া ফল খেতে দেন না। কেন দেবেন? যমজ ছেলে, যমজ পুত্রবধূ, যমজ নাতি নাতির গল্প শুনতে মজা হলেও প্রতিনিয়ত যেসব ঘটে উনার এখন পাগল পাগল লাগে। দেওয়ালে মাথা ঠুকতে মন চায়। যমজ পুত্রবধূ ও ছেলেদের নিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়। তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আজকে অফিসের যাওয়ার পর থেকেই উৎস প্রচুর খাটিয়েছে শশীকে। কিছু বললে দ্বিগুণ কাজ ধরিয়ে দিয়েছে, করবে না বললে ধমক টমকে কাঁদিয়েছেও। এসবের কারণ খুব ভালো করেই জানে সে। মূল ঘটনাটা, গতকাল বাবার বাড়ি গিয়ে রাতে আর ফিরেনি। উৎস গেলেও আসেনি। ফলস্বরূপ অভ্যাসবশতী বউ বুকে নিয়ে ঘুমাতে না পেরে উৎসেরও ঘুম হয়নি। সে মূলত কাজের দোহাই দিয়ে সারাদিন খাটিয়ে সেই শোধটাই নিয়েছে আজ। সাব্বির দেশে ফিরেছে, অফিসে জয়েনও করেছে। তাকে দেখে শশী খুশিতে গদগদ।
সেই খুশিতে নাচতে নাচতে রিজাইন লেটার জমা দিলে গেলে উৎস জানিয়েছে ১.৫ বছরের আগে সে জব ছাড়তে পারবে না। ছাড়লে তার বাবার নামে পুলিশ কেস করা হবে। কথা শুনে শশী রাগে ফোঁস করতে করতে বসায় চলে এসেছে। ওই অসভ্যটা বাড়িতে, অফিসে, সব জায়গায় জ্বালিয়ে মারে। ভালোবাসার অত্যাচারে সর্বক্ষণ চিপকে থাকতে চায়। সম্পর্ক সহজ হলেও তাদের ঝগড়াঝগড়ি থেমে নেই। আল্লাহর ৩০টা দিনই তারা ঝগড়া করে, কিন্তু সেসব রুমের ভেতরে সর্বসম্মুখে এমন ভাব করে যেন জনকে চোখে হারায়। এদিকে জব ছাড়তে পারবে না দেখে শশী গাড়ি ছাড়া হনহন করে বাসায় ফিরে আসে। উৎসের ডাক শোনেনি, কলও রিসিভ করেনি। শৈলী আর অফিসে যায় না, কই উদয় তো কিছু বলে না। অথচ উৎস তাকে পুলিশের ভয় দেখিয়েছে হুমকি দিয়ে। না, সেও ছাড়বে না। নিজস্ব গাড়িতে করে তাড়াতাড়ি চলে এসেছে ভেবে সেও ছুটল রুমের দিকে। তাদের রুমের সামনে উৎসকে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখে সজোরে কিল বসিয়ে উৎসের পিঠে। আচমকা মার খেয়ে ছেলেটা কুইকুই করে উঠল। হতবাক চোখে পেছনে ঘুরে তাকায়। তারপর দ্রুত কলটা কাটল। তখন শশী হিসহিসিয়ে বলল, অসভ্য পুরুষ কোথাকার, কালকে থেকে আপনার চাকরিও করব না আর অফিসেও যাব না। না না, কথা বলতে না বলতেই উৎস রুম থেকে বের হলো এলো। শশী চোখ বড় বড় করে এবার পাশে তাকাল। তার মানে ওটা উদয় ছিল। বেচারা উদয় কিল খেয়ে পিঠ চেপে ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর জোরে জোরে শ্বাস ফেলে বলল, এই ভাইয়া, তোর বউ আমাকে আবার মেরেছে। সেদিন খুন্তির বাড়ি আর আজ গরু মরাকিল। উদয়ের কাতর কণ্ঠে বলা কথা শুনে উৎস ফ্রোজরা কুচকি শশীর দিকে তাকায়। শশী মুখ কাচুমাচু করে আঙ্গুলে ওর ওড়না প্যাঁচাচ্ছে। তার মুখ দেখেই স্পষ্ট এখানেও টুইন ট্রাবল। রোজকার একই ঘটনা। এজন্য দায়ী তার অবশ্য তার বাবা মা। বিয়ের আগে কত করে বারণ করেছিল কিন্তু শোনেনি। এখন বুঝো ঠেলা। সেই মুহূর্তে কোনোমতে পালিয়ে বাঁচল শশী। যেতে যেতে উদয়কে সরি বলতে ভুলল না যদিও। কিন্তু সরি তে কি হবে? যেই কিল দিয়েছে, দুদিন ব্যথা থাকবেই। ঠিক এই ঘটনার ২ ঘণ্টা পরের ঘটনা। উৎস ফ্রেশ হয়ে নিচে নামতেই শৈলী একটা চিরকুট ধরিয়ে দিয়ে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে ছুটল। না, কিছু বলতে দিল না, নিজে শুনল। বিয়ের প্রায় ৩ সপ্তাহ হয়ে গেলেও এখনও উদয়কে ভালোবাসি কথাটা বলতে পারেনি শৈলী। কেন পারেনি এ নিয়ে উদয় রাগ করেছে। গতরাত থেকে কথা বলছে না, কাছে আসছে না, দূরে দূরে থাকছে। তাই শৈলী বুদ্ধি খাটিয়ে চিরকুট লিখে প্রিয় স্বামীর হাতে ধরিয়ে দিয়েছে। সে আশাবাদী, উদয় আর রাগ করে থাকতেই পারবে না। ভালোবাসার মানুষ বলে কথা। এদিকে উৎস চিরকুটটা নিয়ে বাগানের দিকে এগিয়ে এলো। উদয় গাছে পানি দিচ্ছে। সে চিরকুটখানা উদয়ের বুকক কেটে গুজে দিয়ে চলে গেল বাইরে। এখন যাবে শপিং মলে, কারণ বউ রাগ করেছে। যেভাবেই হোক রাগ ভাঙাতে হবে, নয়তো বাপের বাড়ির পথে হাঁটা ধরবে। যদিও এখানে তার কোনো দোষ নেই। কিছুক্ষণ আগে শশী রাগে জেদে তার বুকের বাপাশে কামড় ধরে 4টে দাঁত বসিয়ে দিয়েছে। এখনও জ্বলছে। রাক্ষসী মার্কা দাঁতের দাগও বসে গেছে। সেও ছাড়েনি যদিও। একেবারে ফরজ গোসল করিয়ে ছেড়েছে। হুহ, তার সাথে পাঙ্গা। এখন মুখ ফুলিয়ে রুমে বসে আছে বউটা। কথা না বলার পণ করেছে। রাত ঘনিয়ে আসছে। সে রাগ না ভাঙালে রাতে আবার কাছে টানলেও বুকে আসবে না। বুকে না পেলে সেও ভালোভাবে ঘুমাতে পারবে না। উফ, কি যে জ্বালা। এজন্যই বারবার বলেছিল বিয়ে করবে না। থমথমে মুখে ভাইকে যেতে দেখে উদয় বুকপকেট থেকে চিরকুটখানা বের করল, পড়ল। তারপর হতবাক হয়ে তাকিয়ে রইল। তার ভাই এত ধমঙ্গি হল কবে থেকে? ভাইয়া তাকে ভালোবাসে, এটা জানা কথা। তাই বলে চিরকুটে ভালোবাসি লিখে জানাতে হবে? কি আশ্চর্য, কি আশ্চর্য। সমাপ্ত।